যে বাংলাদেশের যে সরকার, বন্ধুত্বপূর্ণ সরকার থাকলে বাংলাদেশের মাটি কোনোভাবেই ভারতের বিরুদ্ধে কোন রকম হস্টাইল অ্যাকশনের জন্য ব্যবহৃত হবে না, এটা ভারতের কাছে টপ প্রায়োরিটি। তো ন্যাচারালি সেই কারণে ভারত বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলতে চায়, যেটা গত 1.5 বছরে অনেকটা চিড় ধরেছিল। আর ইউনূস সাহেব অনেকটা ভারতের সাথে মানে পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো আর কি একটা ব্যাপার, যে উনি উত্তর পূর্ব ভারত সেটাকে একটা মানে আদার ইকোনমিক জোন হিসেবে প্রজেক্ট করার চেষ্টা করেছে। তো একটা ব্যাপার হচ্ছে কি, ইউনূস সাহেব যত যাই করুক, আর এই সেভেন সিস্টার বলে একটা হই 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 বাংলাদেশে ছিল। আরে ভাই, 7 সিস্টার, আমি ওই জায়গার লোক, আমি যতটা ভালো বাংলা বলি ততই ভালো অসমীয়া বলি, এবং ওই অঞ্চলে এমন কোনো রাজ্য নেই, এমন কোনো গেরিলা সংগঠন নেই, এমন কোনো দল নেই যাদের আমি চিনি না। ওদের কাছে কিন্তু ইন্ডিয়ান স্টেটের চাইতে অনেক বড় দুশ্মন ওরা মনে করে বাংলাদেশকে এবং বাঙালিকে। যে বাঙালিরা যেভাবে ওরা বলে যে ত্রিপুরাতে যেটা হয়েছে, যে স্বাধীনতার সময় ত্রিপুরাতে ট্রাইবেলরা, উপজাতিরা ওদের প্রাধান্য ছিল, সংখ্যাধিক্য ছিল, বাঙালিরা এসে ওরা নিজ গৃহে পরবাসী হয়ে গেছে। আসামেও অনেকটা সেরকমই একটা অবস্থা। আসামেরও আজকে বাঙালি, হিন্দু, মুসলমান যদি তুমি এক জায়গায় যোগ করো প্রায় 40%। তো এটা ওরা মানে খুব এই জন্য ওদের কাছে বাংলাদেশ অনেক বড় থ্রেট। বাংলাদেশ থেকে যে লোক আসার যে ব্যাপারটা, এটাকে ওরা অনেক থ্রেট হিসেবে দেখে। তাই জন্য এই যে হাসনাত সার্জিস কোম্পানি 2 বেলা 7 সিস্টার বলে চিৎকার করেছে, আমি ওদের আমন্ত্রণ জানাই যে ওই আসামে বিহুর সময় ওরা একটু ওখানে যাক, কতটা জামাই আদর ওরা পাবে সেটা আমিও জানি। তো যাই হোক, এর মধ্যে না গিয়েও বলতে পারি যে একটা ঝামেলা হয়েছিল। তাই জন্য ভারত এটা খানিকটা বলতে পারো ওই ইউনূস সাহেব যেরকম রিসেট বলতেন, হ্যাঁ রিসেট বাটন, তো ভারত খানিকটা রিসেট করার চেষ্টা করছে। এই নতুন সরকার এসছে, ওখানে বিএনপির সরকার, তাদের সাথে একটা মানে আওয়ামী লীগ নেই, বিএনপি অ্যাটলিস্ট ভারতের কাছে বিএনপি মানে অন্তত তার সাথে কথা বলা যায়, হ্যাঁ মানে কথা বলে টলে একটা জায়গাতে আসা যায়, এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এই জন্য খলিল সাহেবকে আমন্ত্রণ জানিয়েছেন দিল্লি আসার জন্য, এবং মোদি আমাদের প্রধানমন্ত্রী উনি তারেক সাহেবকেও আমন্ত্রণ জানিয়েছেন দিল্লি আসার জন্য। চায়নার তরফ থেকে ওরকম আমন্ত্রণ জানানো হয়েছে। আর তারপরে চায়না, ইন্ডিয়া এটা করবে। এর মধ্যে এখন ট্রাম্প সাহেব আবার কি করেন, ট্রাম্প সাহেব ইউ শুড কাম টু মি ফার্স্ট, আদারওয়াইজ ইউ আর ইন ট্রাবল ম্যান। ট্রাম্প সাহেব তোমার দেশের রাষ্ট্রপতি, উনি আবার ওনাকে তো রিচ করতে হবে না। ওনাকে যদি যে দেশ ওনাকে they must make me rich, if we don't make him rich he will be angry with us, তখনই শুল্ক টুল্ক দেবে, এটা করে দেবে, ওটা করে দেবে, এইসব করবে। যাই হোক, এখন তো উনি ইরানের সাথে যুদ্ধ ফুদ্ধ এইসব, যদিও ওনার চিফ অফ স্টাফ যুদ্ধ করতে চাইছে না, জেনারেল রেইন, তাহলে জেনারেল রেইন ইজ এ ফাইটার পাইলট বাই ট্রেনিং। আমি ওনার ব্যাকগ্রাউন্ড জানি, কেন আমি ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে তোমাদের দেশে ফেলো ছিলাম, তো আমি প্রচুর এই পেন্টাগনের অনেক মাতব্বর লোকজনকে আমি চিনি, এবং জেনারেল রেইনের সাথে আমার পার্সোনাল পরিচয়। জেনারেল রেইন ইজ এ ভেরি কশাস কাইন্ড অফ এ মিলিটারি অফিসার। হ্যাঁ, ট্রাম্প তো কোনোদিন কম্পালসারি মিলিটারি সার্ভিস যেটা আমেরিকাতে সবাইকে করতে হয় সেটাও করেনি। হ্যাঁ, তাহলে ওই চেয়ারে হতো না, ওরকম হুদকো টাইপের চেয়ারে হতো না যদি কোনো সময় মিলিটারি সার্ভিস করে থাকে, বুঝতে পেরেছ? তো ওকে যেটা বলে অনেকে, ওকে বকাঝকা দেয় না, দ্যাট ফ্যাট চ্যাপ, অমুক তমুক। তো যাই হোক, যেটা আমার বলার চেষ্টা করছি আমি, যে এখানে বাংলাদেশকে অনেকেই নিজের দিকে টানার চেষ্টা করছে, তুরস্ক খুব টানার চেষ্টা করছে, কেন তুরস্ক এখানে একটা ব্যবসায়িক চেষ্টা, যার জন্য এরডোগানের ছেলে ওখানে গিয়ে হাজির হয়েছে। সে Mesut Özil, by the way, is a German footballer of Turkish origin. He's a Turk by origin, but like you are American but of Bangladesh origin, so Mesut Özil is a Turk of German origin, but he's of তো তাকে নিয়ে ওখানে হঠাৎ চট্টগ্রামে গিয়ে হাজির, রোহিঙ্গিয়াদের এখানে যাই। তো টার্কিশদের এখানে একটা ব্যাপার আছে। তো টার্কি, পাকিস্তান, ইন্ডিয়া, চায়না, আমেরিকা, obviously these 5 countries are terribly interested in Bangladesh. আমি জানি, কিছুদিন আগে, আমি এখনো নামগুলি পাইনি, যে টার্কিশ ইন্টেলিজেন্সের যে প্রধান ইব্রাহিম কালিন, এমআইটি বলে ওরা টার্কিশ ইন্টেলিজেন্সকে, ইব্রাহিম কালিন নাকি রিসেন্টলি বাংলাদেশের দুজন সিনিয়র মিলিটারি অফিসারকে মিট করেছে। এখন অবভিয়াসলি এটা বাইরে আসেনি, দিস মাস্ট হ্যাভ বিন এ সিক্রেট ট্রিপ। হয়তো এইসব অফিসাররা সরাসরি তুরস্কের ভিসা নিয়ে ওখানে যায়নি,
হয়তো চলে গেছে দুবাই, ওখান থেকে হয়তো টার্কিশরা ওই স্ট্যাম্প ভিসা করে, মানে পাসপোর্টে স্ট্যাম্প না করে পেপারে স্ট্যাম্প করে দিয়েছে, কিছু একটা ব্যাপার আছে। সো টার্কিশদের খুব ইন্টারেস্ট এখন বাংলাদেশে, খুব ইন্টারেস্ট। কিন্তু টার্কিশদের ব্যাপারটা হচ্ছে কি, টার্কি ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকতে চেয়েছিল, পারেনি। তো সাহেব হওয়ার চেষ্টা করেছিল, আমি খাটি একেবারে আমার কুমিল্লার ভাষায় বলি যে চাইছিল সাহেব হইতে, পারে নাই, এখন কঠিন মুসলমান হইতে হবে। তো ইসলামিক ওয়ার্ল্ডের লিডার হওয়ার চেষ্টা করছে, হ্যাঁ, সাহেব হইতে পারে না, এখন মুসলমান হইতে হবে, কঠিন মুসলমান, ছোটখাটো না। তো এই জন্য টার্করা বাংলাদেশে খুব ইন্টারেস্ট নিচ্ছে। তো এই সবের মধ্যে এখন তারেক সাহেবকে একটা ব্যালেন্সিং করতে হবে সব দিকে। এবং তারেক সাহেবের পররাষ্ট্রমন্ত্রীকে, তো উনি এখন কোথায় প্রথম যান, প্রথম তো উনি জেড্ডায় গেলেন অবভিয়াসলি, মানে খলিল সাহেব। আর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে উনি আগে ওমরাও করবেন, তারপরে উনি অন্য কোনো বিদেশ সফরে যাবেন। তো দেখা যাক কি দাঁড়ায়, কোন দিকে কে সবাই টানাটানি করবে। বাংলাদেশের গুরুত্ব বাড়ছে, এটা পরিষ্কার, এটা বোঝা যাচ্ছে। বাংলাদেশ has become very important from the geopolitical point of view. মানে হঠাৎ করে বাংলাদেশ তো আর হঠাৎ করে এই ভূখণ্ডে এসে জায়গা হয় নাই, তাই না? সো সুমি খান, হঠাৎ করে বাংলাদেশকে নিয়ে এত টানাটানি কেন পড়ে গেল? সুলতানা রহমান, ধন্যবাদ। আমাদের গুরু, দীক্ষা গুরু সুবীর ভৌমিক আছেন, স্কলার, জার্নালিস্ট, লেজেন্ডারি জার্নালিস্ট। আমি প্রণাম জানাই দাদাকে, এবং যারা দেখছেন সালাম সবাইকে। সুলতানা রহমান, আপনাকেও শুভেচ্ছা, অভিবাদন। আসলে বাংলাদেশ তো সবসময় টানাটানির মধ্যে, কয়েকশো বছরের ইতিহাস দেখলেও তাই, সবসময় এটা আমাদের ওই খুবই দুর্ভাগ্য একটা জাতি। বিচারপতি হাবিবুর রহমান বলছেন ওনার প্রতিটা স্পিচে। যা হোক, এখন দাদা এত চমৎকার একেবারে প্রতিটা তথ্য, আপডেটেড তথ্য দিয়ে দাদা যেহেতু প্রতিরক্ষা সাংবাদিকতার একেবারে লেজেন্ড একজন, তার সবই নখদর্পণে, এনসাইক্লোপিডিয়া বলি আমরা দাদাকে। এখানে যেটা হচ্ছে কিছু না, আমাদের যেহেতু নিকটতম প্রতিবেশী, বন্ধু রাষ্ট্র, এবং আপনি যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন আছেন, কানাডা ইউএসএ সম্পর্কের মতোই বাংলাদেশ ভারত সম্পর্কগুলো যখনই জামাত বিএনপি ক্ষমতায় আসে তখনই টানাপোড়েনটা একটু বেশি হয়। জামাত বিএনপি সরকারে থাকলেও সংকট, বিরোধী দলে থাকলেও সংকট, যত বেশি মিথ্যা প্রোপাগান্ডা, বিকৃত প্রোপাগান্ডা এবং বিকৃত তথ্য উপস্থাপনের মধ্যে দিয়ে হয়। কিন্তু যখন রাষ্ট্র ক্ষমতায়, তখন তো আসলে ইউনুস যেটা করে গেছেন, দাদা যেটা বলেছেন সেভেন সিস্টার নিয়ে, নাহিদ, সার্জিস, ইউনুস, এখনো সার্জিসরা এগুলো বলছে। কিন্তু কূটনৈতিক সম্পর্ক, আপনি আপনার পাশের ফ্ল্যাটের কে আপনি পরিবর্তন করতে পারেন, বাসা বদলাতে পারেন, কিন্তু মানচিত্র থেকে দেশ কি বদলাতে পারবেন? প্রতিবেশী কি বদলাতে পারবেন? আর একজন প্রভাবশালী প্রতিবেশী ভারতের মতো একরকম সুরক্ষা তো বলতেই হয়, কেননা চাই। সুমি খান, মানে আপনার কি এই যে বর্তমান প্রেক্ষাপট, দাদা তো বললেনই, এখানে বাংলাদেশের গুরুত্বটি বাড়ার কারণটি কি? মানে হঠাৎ করে ধরেন বাংলাদেশের সঙ্গে আমেরিকার একটি সম্পর্ক ছিল, ভারতের সম্পর্ক তো আগে থেকেই আছে, চায়নারও একটি সম্পর্ক ছিল, সেখানে আমরা এখন দেখতে পাচ্ছি টার্কি যুক্ত হয়েছে, পাকিস্তান যুক্ত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, যে আমেরিকা বাংলাদেশের সঙ্গে মানে চায় না যে চায়নার সঙ্গে সম্পর্কটি থাকুক, সেই প্রেক্ষাপটে যদি একটু বলতেন। এই জায়গাটা হচ্ছে সুলতানা, আমাদের সম্পদ, সমুদ্র সম্পদ, এবং আমাদের বাংলাদেশকে যেই জায়গায় শেখ হাসিনা গত 16 বছরে যে অবস্থানে নিয়ে গেছেন, 2 বছরের আমাদের খাদ্য সম্পদও সংরক্ষিত ছিল। এবং আপনি জানেন যে চুক্তিগুলো এখনো প্রকাশ হয়নি, রেজওয়ানা নিজেই বলেছিলেন, সাবেক উপদেষ্টা, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি এবং অসম চুক্তির ট্যাক্স, এই বিষয়গুলো যখন ওপেন হবে, এবং আমাদের গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি, হ্যাঁ, চট্টগ্রামের, তো এই সমুদ্র বন্দরে আমরা যতটুকু জানি, তখন আমরা রিপোর্টার হিসেবে আমরা দেখেছি এই সমুদ্র বন্দরের এতটাই আধুনিক করা হয়েছিল, শেখ হাসিনা আন্তর্জাতিক বিশেষজ্ঞদেরকে নিয়ে, এক্সপার্টদেরকে নিয়ে তিনি করেছিলেন। এত গভীর করা হয়েছে যে কতগুলো সাবমেরিন কোথায় লুকিয়ে থাকবে আপনি খুঁজেও আপনার জন্য শনাক্ত করা মুশকিল হয়ে যাবে। তা এখন
যারা এই উপমহাদেশকে, এই রেজিয়নকে যারা কন্ট্রোলে রাখতে চায়, তাদের জন্য বাংলাদেশ একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। যে বাংলাদেশে যদি ঘাঁটি করতে পারে তারা, তাহলে কিন্তু যেটা নিয়ে আপনি মনে রাখবেন, আপনার মনে পড়বে যে কোরিয়া, চায়না এবং আপনার ভারত একসঙ্গেই কিন্তু পুতিনের কাছে ছুটে গিয়েছিল। মোদি অনেকদিন ট্রাম্পের সঙ্গে অনেক কোলাকুলি খাতির অনেকদিন করার পরে কিন্তু একটা পর্যায়ে উনি বুঝেছেন যে ট্রাম্প সেই জায়গাতে, উনি যেটা ভেবেছেন সেই জায়গাতে হচ্ছে না, তখন কিন্তু মোদি পুতিনের কাছে তিনি ছুটে গেছেন। এটাই মানে আমাদেরকে দেখতে হবে যে এরপরে তারেক জিয়া কিন্তু এখন ধরুন পরম্পরা হিসেবে রাষ্ট্র ক্ষমতা আসা একরকম, এখন রাষ্ট্র ক্ষমতায় দায়িত্বশীলতার জায়গাটা অন্যরকম। খালেদা জিয়ার দিন গেছে, জিয়া রহমানের দিন গেছে। জিয়া রহমান একজন সেনা কর্মকর্তা ছিলেন, তারও কিন্তু তারেক জিয়ার কিন্তু ওই অভিজ্ঞতাটা নেই। বুঝতে পেরেছি নিশ্চয়ই তিনি সেজন্য খলিলুর রহমানকে তিনি নিয়েছেন। সুবীর ভৌমিক, আমি যদি খুব স্পষ্ট করে বলি, সরি, যে ধরেন আমেরিকা এবং ভারত অন্তত একটি বিষয়ে একমত, যে বাংলাদেশের সুমি খান যেটি বললেন যে গভীর সমুদ্র বন্দর, এটি দুই দেশের জন্য একটা উদ্বেগের কারণ এটি নির্মাণ করেছে চায়না, এবং এটির যে কাঠামো, এটি নিয়েও তাদের মধ্যে চরম মানে একটা উদ্বেগ রয়েছে। এরকম একটি জায়গায় দাঁড়িয়ে আমি যদি একটু পেছনের দিকে যাই, যখন শেখ হাসিনা এই প্রকল্পটি গ্রহণ করেছিলেন, তখন কি ভারত কিংবা আমেরিকা ফ্ল্যাগ রেইজ করেছিল যে এটার জন্য আমরা উদ্বিগ্ন হব? না, এখানে তোমরা অনেক কিছু গুলিয়ে ফেলছো। ভারতের এখানে পরিষ্কার ব্যাপার, যেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যে ভারত যেমন চায় না খুব বড়, ভারত যেমন চায় না যে এখানে চীনের একটা বিরাট ব্যাপার হবে, চীন এখানে সমুদ্র বন্দরগুলি তাদের নিয়ন্ত্রণে নিতে পারবে, এটা যেমন ভারত চায় না, ভারত এটাও চায় না এখানে আমেরিকা সেই কাজটা করবে। ভারত কোনো সময় কোনো সুপার পাওয়ার তার নেবারহুডে খুব শক্তিশালী ভাবে উপস্থিত হবে, এটা ভারত চায় না। যার জন্য ইন্দিরা গান্ধী বারবার সেই যুগে ব্রেজনেভ সাহেবকে বলেছিলেন তোমরা আফগানিস্তানে ঢুকো না, কেন তোমরা যদি ঢোকো, উনি একটা কথা বলতেন, ওই কবি রবার্ট ফ্রস্টের, যে উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, অর্থাৎ রাশিয়ানরা যদি আফগানিস্তানে ঢোকে, কাল পরশু পাকিস্তানে এসে আমেরিকানরা ঢুকবে, এবং এই জায়গাতে একটা সুপার পাওয়ার কম্পিটিশন হবে, ভারতের জন্য এটা ভালো নয়। তো এইখানে এই যে আমেরিকার সাথে আমেরিকা বাংলাদেশে এত ইন্টারেস্ট নিচ্ছে কেন? তারা ইন্টারেস্ট নিচ্ছে যাতে করে মায়ানমারে যে চীনের উপস্থিতি, এবং মায়ানমারকে ব্যবহার করে চীন যে বে অফ বেঙ্গলে এবং ইন্ডিয়ান ওশনে ঢোকার একটা রাস্তা তারা করেছে, এবং সেই ব্যাপারে চীন যথেষ্ট, মানে চীনের যে চায়না মায়ানমার ইকোনমিক করিডর, সেটা তারা সচেষ্ট করছে। সেই চায়না ইউনান প্রভিন্স থেকে, যেখানে আমি গেছি, বহুবার গেছি, ইউনান থেকে একেবারে সোজা রাখাইন প্রদেশ, তো এই জায়গাটা আমেরিকা গোলমাল করবার চেষ্টা করছে, এবং আমেরিকার তরফ থেকে নানা গেরিলা গোষ্ঠী যারা এখানে সক্রিয়, যারা মায়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে, তাদেরকে আমেরিকানরা সাহায্য করছে। এবং তার জন্য তোমার নিশ্চয়ই স্মরণে আছে যে ইউনুস সাহেব থাকার সময়, কেন ইউনুস সাহেব তো আমেরিকানদের লোক, খলিল আমেরিকানদেরই লোক, তখন একটা ওই রাখাইন করিডোরের প্রপোজাল দেওয়া হয়েছিল। তো রাখাইন করিডোরের প্রপোজালটা, এটা হিউম্যানিটেরিয়ান করিডোর শুধু নয়, এখান দিয়ে মিলিটারি সাপ্লাই ফর আরাকান আর্মি অ্যান্ড আদার রেবেল গ্রুপস অফ মায়ানমার, সেটা ছিল আসল মতলব। আমেরিকানরা প্রচুর মার্সেনারি এখানে ঢুকিয়েছে, আরাকান আর্মিকে তারা হেল্প করছে। আমার কাছে লেটেস্ট খবর হচ্ছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, যারা চায়নার বর্ডারে মায়ানমারে অ্যাক্টিভ, সেখানেও ওরা রিসেন্টলি কিছু ইউক্রেনিয়ান ইন্টেলিজেন্সের লোকজনকে ঢুকিয়েছে, যাতে করে এই ড্রোন টেকনোলজি ইত্যাদিতে এদের ট্রেন করা যায়। অর্থাৎ আমেরিকা ইজ ট্রাইং টু ডিস্টার্ব অ্যান্ড ডিসরাপ্ট দ্য মায়ানমার স্টেট, মায়ানমার মিলিটারি গভর্নমেন্টের পতন ঘটিয়ে সেইখানে ওরা একটা প্রো ওয়েস্টার্ন গভর্নমেন্ট বসাতে চায়, যেটা চীন আটকাতে চাইছে। তো এই যে চীন আমেরিকার যে লড়াই মায়ানমারকে কেন্দ্র করে, এর জন্য বাংলাদেশের গুরুত্ব চীনের কাছেও, কেন চীন চায় না এই জায়গাতে আমেরিকা ঢুকে পড়ুক, আর আমেরিকা চায় যে তারা বাংলাদেশে ঘাঁটি গেড়ে, যেটা ইউনুস সাহেব সুবিধা করে দিয়েছেন, ওরা মায়ানমারে এইসব খেলাধুলো করবে। এখন ভারতের সাথে আমেরিকার এগ্রিমেন্ট থাকলেও ভারত কোনো অবস্থাতেই
বারবার আমেরিকানরা চেষ্টা করার পরেও ভারত নিজের উত্তর পূর্বাঞ্চলকে আমেরিকানদের এই কাজে ব্যবহার করতে দেয় নেই, যার জন্য আমেরিকানরা আমাদের উপর ক্ষিপ্ত যে ভাই তোমরা স্ট্র্যাটেজিক পার্টনার আমাদের, বাট তোমরা কেন। ভারতের এখানে লাইনটা খুব ক্লিয়ার ভাই, হ্যাঁ ভারত কারো দালাল টালাল হবে না। আমরা আমাদের স্ট্র্যাটেজিক অটোনমি সাংঘাতিক ভাবে উই ভ্যালিউ ইট। হ্যাঁ, আমাদের আগে নন অ্যালাইনমেন্ট ছিল, এখন নন অ্যালাইনমেন্ট না, আমরা বলি মাল্টি অ্যালাইনমেন্ট। তো আমরা এখানে চীন যদি আমাদের সাথে ঝামেলা করে, চীন আমাদের সাথে বর্ডারে গন্ডগোল করেছে, আমরা আমাদের সোলজাররা সেখানে দাঁড়িয়ে যুদ্ধ করেছে। হ্যাঁ, কিন্তু আমরা চীনের সাথে, চীন আমাদের সাথে ঝামেলা করলে আমরা ফেস করব, কিন্তু আমরা চীনের সাথে এই কারণে কোনো ঝামেলায় জড়াবো না যে আমেরিকানরা চায়। ট্রাম্প সাহেব চাইবে যে আমাদের দিয়ে চীনের সাথে মারামারি করতে, সেটা উই উইল নেভার অ্যালাউ। We will stand up to China if we have to, but not because some John or Chief or Donald wants it, okay? Some bloody Donald Duck in faraway America wants it. We will not allow that to happen. তো এইটা যেহেতু ইন্ডিয়া অ্যালাউ করেনি, তার উত্তর পূর্বাঞ্চলের সাথে মায়ানমারের বিরাট বর্ডার প্রায় 1600 কিলোমিটার, সেটা যেহেতু আমরা অ্যালাউ করিনি, তাই জন্য আমেরিকানরা বাংলাদেশে ঢুকবে ওখান দিয়ে রাখাইন করিডোর, আরাকান ইত্যাদি। কারণ বাংলাদেশে, এবং এর জন্যই এটা শেখ হাসিনা থাকলেও আমেরিকানদের হতো না, তার জন্য শেখ হাসিনাকে ফেলেছে। শেখ হাসিনাকে ফেলাটা একটা রেজিম চেঞ্জ অপারেশন, ইট ওয়াজ নট এ মুভমেন্ট, স্পন্টেনিয়াস মুভমেন্ট। কিন্তু ইউনুস সাহেব নিজেই বলেছে মেটিকুলাস ডিজাইনের ব্যাপার ছিল এখানে। তো মেটিকুলাস ডিজাইনটা কে করেছে? মেটিকুলাস ডিজাইনটা অবভিয়াসলি আমেরিকানদের করা। কারণ আমি আমার ভারত বলতে চাই, সরি, আমেরিকা বলতে চাইছে যে যেহেতু বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি ধরেন ভারত, চায়না, টার্কি এদের সঙ্গে এক ধরনের কৌশলগত সম্পর্ক করেছে, ফলে তারাও এই কৌশলগত সম্পর্কের মধ্যে বাংলাদেশে ঢুকতে চায়। তারা ঠিক এইভাবে করে বলছে যে বাংলাদেশ তার সব ডিম এক ঝুড়িতে রাখেনি, ফলে আমরাও চাই আমাদেরও কিছু ডিম বাংলাদেশের ঝুড়িতে থাকুক। বুঝতে পেরেছেন? সো সেইটা সুমি খান, সেইটা তারেক রহমান, এই যে এতগুলো ডাইমেনশন, তারেক রহমান কি খলিলুর রহমানকে দিয়ে আপনার মনে হয় সে এটি ম্যানেজ করাতে পারবে, যে কারণে খলিলুর রহমানকে পররাষ্ট্র উপদেষ্টা বানালেন? উপদেষ্টা না, মন্ত্রী বানালেন ভাই, পররাষ্ট্র মন্ত্রী বানালেন। হ্যাঁ, পররাষ্ট্র মন্ত্রী, হ্যাঁ। এবং একই সঙ্গে দাদা এবং সুলতানা এখন কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদে এশিয়া প্যাসিফিকের কিন্তু সভাপতি হয়ে যাচ্ছে, কারণ প্যালেস্টাইন তার নাম তুলে ফেলেছে। তার আগে তৌফিক ভাইকে উনি করেছিলেন, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন ক্যান্ডিডেট। তৌফিক ভাই আবার প্যালেস্টাইন দেখে উঠে গেল। এখন এতটা গুরুত্বপূর্ণ জায়গায় খলিলকে বসানো হচ্ছে, তারেকের দূরদর্শিতা কতটুকু আমি জানি না। তিনি এখন 61-62 বছর বয়স তার। এখন তারেক এই জায়গাতে তার দীর্ঘদিনের না পাওয়া জায়গা পাওয়ার পর সেই জায়গাটাকে ধরে রাখার জন্য তিনি কি জিঘাংসক জায়গায় দাঁড়াবেন, নাকি তিনি স্ট্র্যাটেজিক্যালি পজিটিভ জায়গায় দাঁড়িয়ে সেটাকে রিকভার করে ইন্টারন্যাশনালি যেই জায়গাতে ছুঁয়ে গিয়েছিলেন শেখ হাসিনা সেই জায়গা নেবেন কিনা, সময়টা অপেক্ষা করতে হবে আমাদেরকে, কোনো উপায় নেই। কেননা দাদা আরো ভালো বলতে পারবেন, কেননা দাদা যেহেতু ওদেরকে আরো বেশি, ওদের এক্সপেরিয়েন্সটা আরো কাছে থেকে দেখেছেন। কিন্তু আমি বলবো যে এখনো পর্যন্ত তারেক এত বেশি নির্ভরশীল হয়ে আছে পাকিস্তান পন্থী তাদের কাছে। আমরা এখনো কারাগারে বন্দী প্রবীণ নেতারা বলুন, প্রবীণ সাংবাদিকেরা বলুন, নিরীহ মানুষদেরকে ছাড়ানোর ব্যাপারে কোনো উদ্যোগ দেখছি না। এবং শীর্ষ সন্ত্রাসীরা যে মুক্তি পেয়ে গেল, প্রথম দিনে ছাড়িয়ে দেয়া হলো জঙ্গিদেরকে। অভিজিতের হত্যার দিন গেল 26 তারিখে, অভিজিৎকে যে হত্যা করলো জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, জামাতের আরেকটা উইং, তাকেও কিন্তু গ্রেফতার বা কোনো কিছু পরোয়ানা দেখছেন। এখন আন্তর্জাতিক সম্পর্ক, আপনি নিরাপত্তা, এখন পররাষ্ট্রমন্ত্রীকে কিন্তু জবাবদিহি করতে হবে। এই জায়গাগুলো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যখন ইলেকশন মনিটরিং এ এসে তারা কিন্তু এই বিষয়গুলোকে বলেছিলেন, নারীর নিরাপত্তা, যে কারণে জামাতের অবস্থান এবং তারা নারীর অবমাননা বলুন, হত্যাযজ্ঞ বলুন, মুক্তিযোদ্ধাদের হত্যা বলুন, রাজনৈতিক একটা সম্প্রীতিমূলক অবস্থান, সংখ্যালঘু নিপীড়ন, হিন্দুদের নির্বিচার হত্যা, এখনো হত্যা করে যাচ্ছে নির্বিচার। একটা মেয়েকে গণধর্ষণ করে হত্যা করে তাকে আবার বাপের কাছ থেকে নিয়ে গেল।
এই নিরাপত্তার জায়গাটা কিন্তু ওনাকে কঠোর দেখা যাচ্ছে না এখনো, সুতরাং সুলতানা এই জায়গায় আশঙ্কা রয়ে গেছে। জি, সুবীর ভৌমিক, আমি শেষ করব। এখন ভারত তারেক রহমানের কাছে কি প্রত্যাশা করছে? আমরা শুনছি তাকে ৪টি-৫টি শর্ত দেওয়া হয়েছে। সে যদি সেগুলো না মানে তাহলেই বা কি করণীয় আছে, তাই না? ভারত কিভাবে বিষয়গুলো দেখছে এবং বর্তমান সরকারের প্রতিও বা পরামর্শ কি থাকছে তাদের? না, ভারতের এখানে পরিষ্কার বক্তব্য। প্রথম কথা হচ্ছে ভারতের যে তোমার মানে তোমার দেশ থেকে, তোমার ভূখণ্ড থেকে এমন কিছু ভারতের বিরুদ্ধে যাতে না হয় যেটা হস্টাইল অ্যাকশন কোন রকম। কেন পাকিস্তানের সাথে হবনব করা, পাকিস্তানের অলরেডি কিছু কিছু শীর্ষ সন্ত্রাসী বাংলাদেশে ঘুরে গেছে ইউনূস সাহেবের আমলে। হ্যাঁ, একেবারে লস্করে তৈয়বার খাস লোক, মানে নেতা হাফিজ সাইদের রাইট হ্যান্ড ইহতেশাম জাহিদ একবার না, গত বছর 2বার ঘুরে গেছে, ফেব্রুয়ারি মাসে একবার, একবার নভেম্বর মাসে। তো এরা তো এমনি ঘুরে যায়নি। এদের যেটা ধান্দা হবে যে বাংলাদেশকে ব্যবহার করে ভারতের কোনো টার্গেট, যেমন ধরো এখন এটা তো বুঝে গেছে যে ওই দিক থেকে পাকিস্তান থেকে যদি কোনো টেরোরিস্ট অ্যাটাক হয়, যেটা পেহেলগামে হয়েছিল, তার জবাব ভারত মিলিটারিলি দেবে। পাকিস্তানিরা এখন কি চেষ্টা করবে যে এই ধরনের টেরর অ্যাটাক বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যদি করে, তখন ভারত বাংলাদেশের মধ্যে ঝামেলা লাগবে, পাকিস্তান দূর থেকে মজা দেখবে। পাকিস্তানিদের তো এইটা ধান্দা। উই আন্ডারস্ট্যান্ড দিস, যে ওখানে যেমন পেহেলগামে অ্যাটাক করেছে, এখানেও টুরিস্ট স্পট আছে, দার্জিলিং এর মতো জায়গা আছে, অ্যাটাক করে দিল। কেউ ওখানে যেমন পাঠানকোটে এয়ারবেস অ্যাটাক করেছিল, এখানে বাগডোগরা হাসিমারাতে অ্যাটাক করে দিল। উই আর অ্যাওয়্যার অফ দিস থিংস। ভারতের প্রথম হচ্ছে যে তোমার ভূখণ্ড ব্যবহার করে আমার বিরুদ্ধে কোন রকম হস্টাইল অ্যাকশন যাতে না হয়। সেটা যদি হয়, উই উইল ট্রিট ইউ অ্যাজ এ সিকিউরিটি থ্রেট এবং উই উইল ডু অ্যাকর্ডিংলি। এটা তো অর্থাৎ বুঝতে পারলাম, পাকিস্তানের না, কিন্তু 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমেরিকা যে যদি ভারতকে, আমেরিকা যদি বাংলাদেশের উপর কিংবা তারেক রহমানের উপর এমন চাপ তৈরি করে যে তাদেরকে এখানে অ্যাক্সেস দিতে হবে, তখন ভারতের প্রতিক্রিয়াটা কি হতে পারে? দেখো, আমেরিকার যেমন অনেকগুলি গুটি আছে, আমাদেরও গুটি আছে। আমেরিকানদের মেইন ব্যাপারটা কি, আমেরিকা ইন্ডিয়াতে একটা বিরাট মার্কেট দেখে, তাই তো। ট্রাম্প বিশেষ করে, ইজ এ বিজনেসম্যান, ইজ এ ট্রেডার, ইজ এ স্মল টাইম ট্রেডার। কেন 4বার যার অর্গানাইজেশন ব্যাংক্রাফট হয়েছে, আমি তাকে খুব বড় ট্রেডার বলে মনে করি না, ট্রাম্প। তো ট্রাম্পের মতো লোক আমেরিকার প্রেসিডেন্ট, ইট স্পিক্স এ সার্টেন অ্যামাউন্ট অ্যাবাউট দ্য কান্ট্রি। দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক হিয়ার ইজ, আমি যেটা বলতে চাইছি যে ট্রাম্প এত হয়েছে অলরেডি তো ইন্ডিয়া বলেছে তোমার থেকে আমি F-35 কিনবো না। It's going to be a $9 billion deal. We are not going to buy these aircrafts from America. আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে। তো এইসব কার্ড আমাদের হাতেও আছে। মার্কেট ডিনাইল ইজ এ স্ট্র্যাটেজি। আমেরিকাকে টাইট দেওয়ার বহু রাস্তা আছে। আর শোনো, আমাদের যেটা আমি বলি যে একদিকে যেমন আমেরিকা আছে, হ্যাঁ, চীন বাড়াবাড়ি করলে আমরা আমেরিকার সাথে খেলবো, আবার আমেরিকা বাড়াবাড়ি করলে আমরা ব্রিক্স নিয়ে খেলবো। ইন্ডিয়া এবার কিন্তু ব্রিক্স এর চেয়ারম্যান। তো ব্রিক্স এ কে আছে? চায়না আছে, রাশিয়া আছে, সাউথ আফ্রিকা আছে, ব্রাজিল আছে। ব্রাজিলের সাথে কিছুদিন আগে আমাদের ক্রিটিক্যাল মিনারেলস, যেগুলি আজকাল খুব ইম্পর্টেন্ট, রেয়ার আর্থ, তার এগ্রিমেন্ট হয়েছে। তো ইন্ডিয়া অনেক জায়গাতে অনেক রকম খেলা খেলেন। আমেরিকানদের মানে চাপ, এটা অনস্বীকার্য। আমেরিকানরা একটা মেজর পাওয়ার, কিন্তু আমেরিকার পায়ে পড়ে যাওয়ার মতো ব্যাপার অন্তত ইন্ডিয়ার তরফ থেকে হবে না। সেটা কেউ যদি করে, আমাদের কোনো গভর্নমেন্ট সে পাওয়ারে থাকতে পারবে না। এখানে একটা ব্যাপার, দুটো ক্ষেত্র বাংলাদেশের সাথে। এক হচ্ছে ইউর টেরিটরি, বাংলাদেশ টেরিটরি শুড নট বি ইউজড ফর হস্টাইল অ্যাকশন এগেইনস্ট ইন্ডিয়া। ভারতের বিরুদ্ধে কোন রকম কোন এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বাংলাদেশ থেকে যাতে না হয়, কোনো অন্য দেশের লোকজন এখানে এসে, পাকিস্তান বিশেষ করে, এইসব যাতে না করে। সেকেন্ডলি, বেগম জিয়া জীবিত থাকতে মাঝে মাঝে বলতেন যে হাসিনার আমলে যেসব চুক্তি হয়েছে ভারতের সাথে সেগুলি রিভিউ করতে হবে। আমাদের ইন্ডিয়ার এটা পরিষ্কার বক্তব্য, এইসব করা যাবে না। তুমি একটা সাকসেসর গভর্নমেন্ট, ইউ হ্যাভ টু অনার দ্য এগ্রিমেন্ট যেগুলি আগের গভর্নমেন্ট করে গেছে, অর্থাৎ ওই ট্রানজিট, কানেক্টিভিটি ইত্যাদি, কোস্টাল শিপিং এগ্রিমেন্ট। আরেকটা ব্যাপার ইন্ডিয়া বারবার বলেছে, এটা মোদির প্রত্যেকটা মেসেজের মধ্যে আছে, ইনক্লুসিভ ডেমোক্রেসি যাতে বাংলাদেশে হয়। কারণ এখানে আমাদের বক্তব্য যেটা, ভারত সরকারের বক্তব্য যে দেখো ভাই, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি হবে না, বাংলাদেশে গণতন্ত্র হবে না। আওয়ামী লীগ কোন ওই খেলাফত নিজামতের মতো ওয়ান হুজুর পার্টি না। ওকে, ওই একজন হুজুর খেজুর গাছের সিম্বল নিয়ে দাঁড়িয়ে গেছে এরকম পার্টি তো না। আওয়ামী লীগ একটা বটবৃক্ষ।
আওয়ামী লীগ ইজ এ মেজর পার্টি। আজকে ভারতবর্ষে কংগ্রেস ইলেকশন হেরে গেছে, তাই বলে কি কংগ্রেসকে বাদ দিয়ে ব্যান করে দেবে নাকি? তাহলে ভারতবর্ষে ডেমোক্রেসি থাকবে কি? তোমার দেশে, মানে তোমার দেশ বলতে আমেরিকা, ডেমোক্রেটরা হেরে গেছে, ওদের বাদ দিয়ে ইলেকশন হবে? হবে না। তো এর জন্য বাংলাদেশে এটা আমাদের পরিষ্কার বক্তব্য, এটা মোদিও দেখবে মেসেজের মধ্যে ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলছে। হোয়াট ডু ইউ মিন বাই ইনক্লুসিভ ডেমোক্রেসি? অবভিয়াসলি ইনক্লুসিভ ডেমোক্রেসি মিনস আওয়ামী লীগের উপর থেকে ব্যান তোল। এখানে ইউনূস সাহেব একটা বদমাইশি করতেন, ওনার এই মিষ্টি মিষ্টি ইংরেজি কথা আমরাও বুঝি রে ভাই। আমি ওনার মতো ওই মিডল টেনেসি ইউনিভার্সিটি আমেরিকাতে কত নম্বর র্যাঙ্কিং জানি না, কিন্তু আমরা অক্সফোর্ড গেছি তো, ওনার এই ইংরেজি অতটুকু ইংরেজি আমরাও বুঝি। ওকে, আই হ্যাভ ওয়ার্কড ইন বিবিসি ফর 17 years. Yeah, I have not banned Awami League. So what have you done? I have imposed restriction on their activity. What the hell do you mean by that? আমি যদি এখন বলি, তুমি যদি এখন আমাকে বলো দাদা আপনি সাংবাদিকতা করতে পারবেন না, হ্যাঁ, তো মানে কি হলো? যে তুমি আমাকে আমি যেটা করে খাই সেটা করতে দিচ্ছ। তো আওয়ামী লীগ ইজ এ পলিটিক্যাল পার্টি, ইফ ইউ রেস্ট্রিক্ট দেয়ার পলিটিক্যাল অ্যাক্টিভিটি, এটা ব্যানই হলো। তো এই ব্যান তুলে নিতে হবে, এবং এই আজে বাজে মামলা যেগুলি বোনাফাইড কোনো করাপশন কেস থাকলে হবে, সেরকম লোক আওয়ামী লীগে আছে যাদের বিরুদ্ধে বোনাফাইড করাপশন কেস করা হয়তো সম্ভব, যেমন সালমান রহমানের মতো লোকজন আছে, হ্যাঁ, গ্রেট দরবেশ। তো কিন্তু যাদের বিরুদ্ধে আজে বাজে মামলা হয়েছে, যেমন আমার ছোট বোন তারানা আলী, তার বিরুদ্ধে 22টা 23টা মার্ডার কেস। আমি জানি, খুব দায়িত্ব নিয়ে বলছি যে আমার ছোট বোন তো, ও একটা মশা মাছি মারতে হলে কামের বুয়া, বোঝো না তোমরা, কামের বুয়াকে ডাক দেবে, বুয়া এটা মাইরে দিয়ে যাও। তো সেই মেয়ের বিরুদ্ধে কি যে মার্ডার কেস, সে আবার কিরকম মার্ডার কেস, যে চাকু ছুরি বা পিস্তল বন্দুক না, ওই যে মন্ত্রী থাকার সময় যে গাড়ির সামনে যে ফ্ল্যাগ ওড়ে, ফ্ল্যাগের মাছটা দিয়ে নাকি সে গিয়ে মার্ডার করেছে, মানে আজে বাজে bogus. তো these bogus cases must be taken away. Awami League should be brought back into normal democratic process. With the criminal case আছে, bona fide case আছে, কোনো corruption case, so do it. Point here is যে বাংলাদেশে ইনক্লুসিভ ডেমোক্রেসি, যাতে প্রচুর আওয়ামী লীগের লোকজন আমাদের এখানে রয়েছে, ফেরত যেতে পারে, রাজনীতি করতে পারে, নর্মাল প্রপার ডেমোক্রেটিক। আর সেকেন্ডলি, যে বাংলাদেশ টেরিটরি ইউজ করে ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো রকম হস্টাইল অ্যাকশন হবে না, আর কোনো এই রিভিউ চলবে না। কারণ সামনে তো এই যে গঙ্গার পানি চুক্তি বন্টন, এটারও রিভিউ, মানে এটাও নবায়নের প্রশ্ন আসছে। তো এখানে শোনো, ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনটা পুরোপুরি শেখ হাসিনা আমলে কোনোদিন একতরফা হয়নি। কিছু ব্লগার তোমাদের দেশে বসে কি প্যারিসটা এসে আবল তাবল কথা বলে, শেখ হাসিনা কড়ায় গন্ডায় ইন্ডিয়াকে কিছু দিলে উনি নিজেরটা হাসিল করেছেন। ওকে, নিজের দেশের ইন্টারেস্ট উনি দেখেছেন। যেমন ইন্ডিয়াকে নর্থ ইস্টে ট্রানজিট যেমন দিচ্ছেন, আবার ইন্ডিয়ান টেরিটরি ইউজ করে উনি নেপাল ভুটান থেকে ইলেকট্রিসিটি আনার, ওই গ্রিড ইন্টিগ্রেশন করে ইলেকট্রিসিটি আনার ব্যবস্থা করেছেন। কারণ বাংলাদেশের যেভাবে ইন্ডাস্ট্রিয়াল এক্সপানশন হয়েছে, বাংলাদেশ ইকোনমি যেভাবে গ্রো করেছে, হ্যাঁ, তার জন্য প্রচুর বিদ্যুৎ দরকার। বিদ্যুৎ ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর। এখন তো বাংলাদেশ বিদ্যুৎ নিয়ে কত বড় বিপদে পড়বে, ইউনূস সাহেব নাকি 45,000 কোটি টাকা বিদ্যুতের বিল বাকি রেখে। এই লোকটা, মানে হি ইজ আ ফ্রড, এবং হি শুড বি জেলড ইমিডিয়েটলি। 23,000 কোটি টাকা উনি লোন নিয়েছেন, কি প্রজেক্ট করেছেন আমাকে বলো তো? ইজ আ ফ্রড, মানে ইজ আ থিফ, এবং হি শুড বি ব্রট টু বুক। তো যাই হোক, সেটা বাংলাদেশ কি করবে না করবে তারেক সাহেবদের ব্যাপার, কিন্তু এই জায়গাগুলি ঠিক রাখলে ইন্ডিয়ার সাথে প্রবলেম হবে না। আমরা কোনো সময় চাই না যে, কেন একটা জিনিস মনমোহন সিং বলে গেছিলেন, এটা কিন্তু ইন্ডিয়ান লিডারশিপ মনে প্রাণে বিশ্বাস করে, যে বাংলাদেশ উইল বি এ ভেরি ইউজফুল পার্টনার ইন আওয়ার গ্রোথ স্টোরি। ইন্ডিয়া উইল নট গ্রো অ্যালোন। কেন জানো? ইন্ডিয়া এটা খুব ভালো বোঝে যে বাংলাদেশ ইকোনমি, এটা অনেকে বলে না ইন্ডিয়া বাংলাদেশকে খেয়ে ফেলতে চায়। আরে বাবা, ইন্ডিয়া বাংলাদেশকে যদি সিকিমের মতো নিজের মধ্যে আনে, আগামী দিনে ইন্ডিয়ান পার্লামেন্টে 130 থেকে 35টা বাঙালি এমপি হবে, নরেন্দ্র মোদী আর প্রাইম মিনিস্টার হবে না। ওকে, বাঙালি কেউ হবে। কেন, বাংলাদেশ তো সিকিম না যে একটা এমপি যাবে। বাংলাদেশের আজকে যে পপুলেশন, 70টা এমপি যাবে ইন্ডিয়ান পার্লামেন্ট। তো তারপরে ওয়েস্ট বেঙ্গল আছে। তো এই খেলাধুলোগুলি, এগুলি তোমার বাংলাদেশে কিছু ছাগল আছে যারা বোঝে না, তারা এইসব বলে ইন্ডিয়া আমাকে খেয়ালো। হ্যাঁ, ইন্ডিয়া যেটা চায়, তোমার এখান থেকে আমার এগেইনস্টে কোনো হস্টাইল কোনো কিছু যাতে না হয়। আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট এখানে, যে বাংলাদেশ যদি গ্রো করে, এটা সব থেকে বেশি সুফল হবে ভারতের
পূর্ব এবং উত্তর পূর্ব অঞ্চলের জন্য। কেন বলতো? বাংলাদেশের লোকের হাতে টাকা আসলে বাংলাদেশের লোক প্রথম টাকাটা কোথায় খরচ করে? আমাকে বলতো, চলো মিয়া ক্যালকাটায় যাই। ও, দিস আ ফ্যাক্ট অফ লাইফ। তো এর জন্য ইফ বাংলাদেশ গ্রোজ অ্যাজ আ স্ট্রং ইকোনমি, ইট উইল হ্যাভ এ স্পিল ওভার, এটা একটা স্পিল ওভার এফেক্ট। ভারতের অপেক্ষাকৃত কম উন্নয়ন হয়েছে যেসব রাজ্যে উত্তর পূর্ব এবং পূর্ব ভারতের, পশ্চিমবাংলা বা অবিভক্ত বাংলা যে জায়গায় ছিল 1947-এ, সেই জায়গা থেকে তো আমরা অনেক পিছিয়ে গেছি। ভারতের অন্য সব জায়গা অনেক এগিয়ে গেছে। এই পার্টিশনের ধাক্কা আমাদের খুব জোরালো হবে। সময় শেষ, আমি শেষ করতে হবে। সুমি খান, আমি শুনতে পাচ্ছি যে যে সমস্ত আওয়ামী লীগের যে নেতারা ভারতে রয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের তরফ থেকে একটা চাপ রয়েছে কিংবা একটা তাদের তোড়জোড় রয়েছে, এ ব্যাপারে আপনার কিছু জানা আছে? না, এটা দাদা ভালো বলতে পারবেন। এটা যেটা প্রচার হয়, এটা সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে গুজব এত বেশি, মানে গুজব তো বাতাসের আগে দৌড়ায়। আর ভারত তো চাপ, মানে কি ভারত কি চাইবে যে এখানে? কোনো দেশে তো চাইবে না। এই যে আমি যখন প্রথম এখানে আমার অফিসে গেছি আইএনএস এ দিল্লিতে, আমি শুনছিলাম যে সাংবাদিকদের কাছে সেপ্টেম্বরের জুলাই 2024-এর নভেম্বর পর্যন্ত 2 লাখ ছিল। এখন যে কত লাখ হয়েছে, এই মানুষগুলোকে কেন ভারত হজম করবে? ভারত তো চাইবে তোমাদের দেশে তোমরা চলে যাও, আর ওরাও চাইবে নিজেদের দেশে ফিরতে। কিন্তু ওরা আদৌ ওদের অ্যাক্টিভিটিস গুলো কি? এখানেও একটা প্রশ্ন। যেমন ছাত্রলীগের একটা ছেলে একটা পোস্ট আমার কাছেও পাঠিয়েছে, সে দোয়া দুরুদের একটা নিয়ে মোদি বিরোধী মিছিলে অংশ নিয়ে আল্লাহু আকবার করে সে ওখানে আবার লিখছে যে সঙ্গে সঙ্গে বিজেপির লোকজন সেই ছবি নিয়ে প্রচার করেছে এবং ওদের ইন্টেলিজেন্সের লোকজন ওকে নোটিশ পাঠিয়েছে যে এই ছেলে এক্ষুনি ভারত ছাড়তে হবে। সে তখন কান্ডাকাটি করছে, আমি হাসিনার কাছের মানুষ, আমি ছাত্রলীগের সৈনিক, এই সেই অমুক তমুক, আমাকে দেশে পাঠালে মেরে ফেলবে। তো ও বিদেশের মাটিতে এসে যে দেশে আছে, ট্রাম্প কি সহ্য করছে ট্রাম্পের বিরুদ্ধে তাহলে ভারতকে একেবারে পড়ে পাওয়া 14 আনাও যদি মনে করে থাকে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন, এখানে এসে কোরবানির জবাই করতে হবে, গরু জবাই করতে হবে রাস্তার মধ্যে ওপেনলি, এই ধরনের অসভ্য বর্বর আচরণ করে তো ওরা অবশ্যই নিজেদেরকে বিপন্ন করছে এবং বাংলাদেশিদেরকে আরো বিপদগ্রস্ত করছে। এই বিষয়ে দাদা হয়তো বলতে পারেন। এই বিষয়টাকে আপনার একটা মন্তব্য ছোট্ট করে বলেন। জি, আমি একটা ব্যাপার জানি, আজকেও আমার খুব সিনিয়র একজন অফিসিয়ালের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের কথা হয়েছে। ওরা বলছে আমরা কোনো চাপ টাপ দেবো না, আমরা ওদের এনকারেজ করছি ওরা যাতে ফিরে যায়। ওরা নিজেদের অবস্থা রিভিউ করে, অর্থাৎ দেশে কি হাল হকিকত, কেন অনেক জায়গায় তো আওয়ামী লীগ অফিস খুলতে সক্ষম হয়েছে, তো ওরা নিজেদের দেশের অবস্থা নিজেরা ভালো বুঝবে। কিন্তু একটা ব্যাপার মোটামুটি আমি জানি, যেমন শেখ হাসিনা মাঝে মাঝে বলে আমি দেশে ফিরবো, আমাদের লোকজন ওনাকে পরিষ্কার বলছে বহিনজি, আনলেস, ওনাকে তো বহিনজি বলে সবাই দিল্লিতে, বহিনজি মানে আনলেস ইউ ফিল সেফ ইউ শুড নট গো। হ্যাঁ, আওয়ামী লীগের লোকজনের ক্ষেত্রেও এইটাই বলা হয়েছে যে তোমরা নিজেদের অবস্থা নিজেরা বুঝে যাও। তবে হ্যাঁ, নিজের দেশে ফিরে গিয়ে মাঠ দখল করা দরকার, কারণ এটা আমাদের সিনিয়র লোকজন, আমি নাম করতে চাই না, বলেছে যে ময়দান মে আওয়ামী লীগ কো वापस आना है। তো ময়দান মে আওয়ামী লীগ কে वापस তো আর এই দেশে বসে হবে না, দেশে ফিরতেই হবে। দেখো, এখানে একটা ব্যাপার লক্ষ্য করছি আমি, যে এখানে আমার সাথে প্রচুর আওয়ামী লীগের, বিশেষ করে তৃণমূল স্তরের যারা ওই অমুক জেলার ছাত্রলীগের, তমুক জেলার যুবলীগের, হ্যাঁ, প্রেসিডেন্ট, সেক্রেটারি বা এরকম লোকজন প্রচুর যোগাযোগ, অনেকে দাদা ভিসা করায় দেন, হ্যান করে। এদের কিন্তু সিনিয়র লিডাররা প্রপার দিক নির্দেশন দিতে পারছে না। দে কনফিউজ, দে ভেরি ভেরি কনফিউজ, যে কি করবে, থাকবে, যাবে, আন্দোলন করবে না কি করবে। তো এইখানে আমার মনে হয় আওয়ামী লীগের এখানে মানে নেতৃত্বের একটা সংকট দেখা দিয়েছে এবং সেটা রিজলভ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে দেশে তো ফিরতেই হবে। দেশে না ফিরলে, দেশে ফিরে নিজের রাজনৈতিক মাটি, যেটা মানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা রেস্টোর করতে গেলে আপনাকে তো দেশে ফিরতেই হবে। কিন্তু ওরকম কোনো চাপ টাপ নেই। কেন আজকেও আমার সাথে সিনিয়র বললো हम लोग बोला है, একদম প্রিসাইজলি যেটা বলছে আমি তো, हम लोग बोला है आप जब सही मानते हैं आप लोग वापस जाएंगे। বলে তোমরা যখন সঠিক মনে করবে তোমরা ফেরত যাবে, তোমরা নিজেরা রিভিউ করো। তবে অনেক জায়গাতে আস্তে আস্তে গিয়ে মানে তোমাদের মাটি, তোমাদের মানে দেশে ব্যাক করতে হবে।
একটা অ্যাডভাইস বোধহয় এদের সবাইকে দেওয়া হচ্ছে যে তোমরা দেশে উকিল টুকিল ধরে বেইলের অ্যাপ্লিকেশন করো। বেইলের অ্যাপ্লিকেশন গুলি যদি অনেক জায়গাতে আমি দেখেছি রিসেন্টলি বেইল, আমারই এক ছোট বোন কুমিল্লার মহিলা লীগের সুমিতাকে চেনে, আয়েশা, ও রিসেন্টলি 5 মাস জেলে থাকার পর বেইল পেয়েছে। তো অনেকেই বেইল টেল পাচ্ছে। তো এই জায়গাতে মানে দেয়ার ইজ নো পুশ যে ইউ হ্যাভ টু গো ব্যাক নাও, কিন্তু দেয়ার ইজ এ, আর শোনো এখানে ইন্ডিয়ার একটা ব্যাপার আছে। ইন্ডিয়া যদি 70 বছর চীনের রক্তচক্ষু উপেক্ষা করে দালাই লামাকে এই দেশে রাখতে পারে, তো ইউনূস সাহেবের রক্তচক্ষু উপেক্ষা করে 18 মাস আমরা শেখ হাসিনাকে রেখেছি। ইন্ডিয়া কারো প্রেশার ট্রেশার, ইন্ডিয়া নিজে যেটা ঠিক করবে এটা করবে। আমরা কারো, শেখ হাসিনা দ্রুত দেশে ফিরুক, হ্যাঁ সেটা ফিরুক, সেটা কিন্তু ওটা ওনার উপরে বলা হয়েছে। আর এখানে ওদের সিকিউরিটি ফ্যাক্টর একটা আছে, কারণ আমাদের অনেকেরই একটা ধারণা যে শেখ হাসিনা মানে আমাদের আশেপাশে কিছু প্রতিবেশী রাষ্ট্র আসে যারা শেখ হাসিনাকে খুব বন্ধু হিসাবে মনে করেন না। আমি তো বুঝতেই পারছো কাদের কথা বলছি। তো শেখ হাসিনার সিকিউরিটি থ্রেট আছে, এটা অনেকেরই ধারণা। এইসব সমস্যা, তার 18 বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, তাই না? এইবার তো 5ই আগস্ট ভারত মানে তাকে সাহায্য না করলে তো কি পরিণতি হতো আমরা সবাই না জানি। ভারতের এখানে আরেকটা ব্যাপার আছে, এটা মনে রেখো সুলতানা, আমি যেটা মনে করাতে চাই, আমাদের সাথে চীন বা আমেরিকার এই জায়গাতে ফান্ডামেন্টাল ডিফারেন্স। আমরা কিন্তু যারা ট্র্যাডিশনাল ফ্রেন্ডস তাদেরকে ভুলে যাই না। চাইনিজরা দেখবে ওই যতক্ষণ শেখ হাসিনা পাওয়ারে ছিল ম্যাডাম ম্যাডাম চারিপাশে ঘুরেছে। এরপরে দেখা গেল কি, যখন মনে হলো যে জামাত খুব ভালো করতে পারে, চীনের অ্যাম্বাসেডার গিয়ে জামাতের কম্বল বিলির অনুষ্ঠানে বসেছিল যে আমাদের লোকজন এটা করবে। আমাদের লোকজন ওই জন্য যে বহেনজি আমার লিয়ে বহুত কুছ কিয়া হ্যাঁ বহেনজি কো মানে। আর দেখো এই যে গল্প যে শেখ হাসিনাকে দেশ থেকে বার করে আনার ক্ষেত্রে ওয়াকার সাহেবের ভেতরের কাহিনী একদমই অন্যরকম। এখানেও আমাদের একটা বড় ভূমিকা ছিল, আমরা জানতাম যে যেটা আমি সবসময় বলি, উই ডোন্ট গিভ আপ অন ট্র্যাডিশনাল ফ্রেন্ডস, যেটা বলবার চেষ্টা করছি আমি। জি, শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ দেখতে চায়, ভিডিওতেও দেখতে পায় না তাকে, ফলে তারা দেখতে পায় না, শুধু কথা শুনতে পায়। এটা মানে দেখেন, কিছু মানুষ যেমন তাকে হত্যা করতে চেয়েছিল, এটা যেমন সত্য, অসংখ্য মানুষ তাকে তো ভালোবাসে, এটাও তো সত্য। তারা তো শেখ হাসিনা দেখতে চায়, জানতে চায়। না কিন্তু এটা শেখ হাসিনার সিদ্ধান্ত, এটা আমাদের সিদ্ধান্ত নিয়ে, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ এটা ঠিক যে শেখ হাসিনা যেখানে থাকেন ওনার সিকিউরিটির খুব চূড়ান্ত ব্যবস্থা করা আছে। কেন আমাদের কাছে খবর ছিল, দেখো এটা আইএসআই এর মতো অর্গানাইজেশন তো চাইবে শেখ হাসিনাকে যদি ইন্ডিয়ান সয়েলে মার্ডার করে দেয়, মানে ব্যাপারটা বুঝতে পারছো কত বড় মানে। তো এর জন্য উই আর এক্সট্রিমলি কেয়ারফুল। হ্যাঁ আমি এইটুকু জানি যে ওনার যে কুক, সেও আমাদের মানে এমন লোক, সিকিউরিটির লোক। কারণ তুমি যদি কাউকে মারতে চাও, ইজিয়েস্ট ইজ টু পয়জন, তো কুক ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এইসব কারণে ওনার সিকিউরিটির ব্যাপারে স্পেশাল কনসার্নস আছে, এটা আমি জানি। এবং উনি সকালে হাঁটতে চান, তো ওনার শি ইজ গার্ডেড। এইসব তো ন্যাচারাল কারণেই থাকবে, কারণ আমাদের কাছে ডেফিনেট ইনপুটস আছে। কিন্তু শেখ হাসিনা কেন ভিডিওতে আসছেন না, কেন ওনার ছবি দেখা যাচ্ছে না, এইটা কিন্তু দিস ইজ শেখ হাসিনাস কল। উই হ্যাভ নট রেস্ট্রিক্টেড হার। না আমি জানি অন্তত কয়েকটি অনুষ্ঠানের কথা তিনি বলেছেন যে তিনি ভিডিও কলে থাকবেন, এমনকি সেই অনুষ্ঠানে এলইডির ব্যবস্থা করা হয়েছে, পরে তিনি থাকেননি, ভিডিও কলে থাকেন। এরকম 3-4টা অনুষ্ঠান, এই নিউ ইয়র্কেও 2টো অনুষ্ঠানের কথা আমি জানি। ফলে অনেকেই মানে বিষয়টি হচ্ছে কি, তিনি তো জননেত্রী, তাই না? একদম গরিব মানুষের নেতা তিনি। সো মানুষ তো তারে দেখতে চায়, সেই জায়গা থেকে আমি বলছি যে শুধু দেখতেই চায় না মানুষ, যে কত না জননেত্রী, উনি যেমন জননেত্রী, ওনার আব্বা জননেতা ছিলেন, খুব বড় মাপের জননেতা ছিলেন বঙ্গবন্ধু। তো বঙ্গবন্ধু যদি আমাদের কথা শুনতেন ওনার এই অবস্থা হতো না। ওনাকে স্পেসিফিকলি আমি তোমাকে বলি, টিভি রাজেশ্বর ইন্ডিয়ার আইবির চিফ ছিল, উনি মারা যাওয়ার 3 মাস আগে স্পেসিফিক্যালি ওনাকে গিয়ে বলেছিলেন, টিভি রাজেশ্বর নিজের বইতে এটা লিখেছে, যে আপনার বাড়িটা শিফট করুন, এমন জায়গায় শিফট করুন যেখানে হেভি ওয়েপন্স ঢোকানো সম্ভব না। সেই কিন্তু উনি শুনলেন না, বললেন তো বিগ শেখ আনবাটন হিজ শার্ট। ওই ফতুয়া পড়তেন বঙ্গবন্ধু, খুলে বলেন পাকিস্তানিরা এই বুকে গুলি করতে পারেনি, তুমি কি মনে করো আমার লোকজন করবে? কিন্তু ওনার লোকজন তো করলেন রে ভাই। তো কোনো কনসেন্ট না, মানে ওনাকে দিয়ে যদি কোনো মানে জোরপূর্বক কিছু করানো হয় বা ওনার আর কিছু করার নাই, উনি শুধু একটা রাবার স্ট্যাম্প, ওনার কাজ হচ্ছে শুধু সাইন করে যাওয়া, তাহলে তো আসলে ওটা তো আরো গোড়ায় গলদ, তাই না? তো এই জিনিসটা থাকছে। এখন অধ্যাদেশের ক্ষেত্রে এটা তো গেল প্রজ্ঞাপন দিয়ে আপনার
প্রজ্ঞাপনটা আবার এটাকে উইথড্র করা, সেটা উইথড্র করবে কিনা সেটা দেখার বিষয়। গতকালকে রাজশাহী ডিভিশনে আমরা যেটা দেখলাম সেটা দিয়ে আমরা এখনো বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে। তো এটা একটা দেখবো আমরা কোন দিকে যায়। এখন আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অধ্যাদেশগুলোর কি পরিণতি হবে। ঠিক আছে? শুধু এই অধ্যাদেশ যে আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার আগে যে সন্ত্রাস দমন আইনটাকে সংশোধন করতে যে অধ্যাদেশ, শুধু সেটাই না। এরকম অধ্যাদেশ কিন্তু ১৩০ টার উপরে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তার এই সময়ে যতদিন তারা ক্ষমতায় ছিলেন, উনারা ১৩০ টার উপরে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতির মাধ্যমে। ঠিক আছে? এই অধ্যাদেশগুলোর পরিণতি কি হবে? এটা খুব সিরিয়াস। সংসদে তো ৩০ দিনের মধ্যে এগুলা পুরাহা করতে হবে। ইন্টারেস্টিং। সেটাই হচ্ছে প্রশ্ন। আপনি এখানে আমাকে যদি একটু সময় দেন, আমি কয়েকটা ভাগে আমি জিনিসটা ব্যাখ্যা করি। আ পার্লামেন্ট যখন সেশনে থাকে না, পার্লামেন্টের অবর্তমানে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। ঠিক আছে? এখন সেই অধ্যাদেশ কিন্তু জারি করার যে রাষ্ট্রপতির যে ক্ষমতা বা রাষ্ট্রপতির আ যে ভূমিকা, এটা কিন্তু একচেটিয়া বা অ্যাবসোলিউট কোনো ভূমিকা না। আমাদের সংবিধানের ৯৩ অনুচ্ছেদ যেটা, সেখানে কিন্তু বলা আছে যে ইফ দ্য প্রেসিডেন্ট ইজ স্যাটিসফাইড, এটা কিন্তু প্রথম রিকোয়ারমেন্ট। ইফ দ্য প্রেসিডেন্ট ইজ স্যাটিসফাইড দ্যাট, যে এটার প্রয়োজনীয় পরিস্থিতি রয়েছে এই অধ্যাদেশটা জারি করার। প্রথম কথা হচ্ছে ইফ দ্য প্রেসিডেন্ট ইজ স্যাটিসফাইড। এটা ডক্টর ইউনূস স্যাটিসফাইড হলে চলবে না, আসিফ নজরুল স্যাটিসফাইড হলে চলবে না, ওনাদের আরো যা আছে ওনারা স্যাটিসফাইড হলে হবে না। প্রেসিডেন্টের নিজের এ বিষয়ে স্যাটিসফাইড হতে হবে। প্রেসিডেন্টের নিজে বুঝতে হবে যেটা দরকারি। এখন আমরা আ প্রেসিডেন্টের যে সাক্ষাৎকারে আমরা যে তথ্যগুলা জানতে পারছি, এটাতে দেখে তো মনে হচ্ছে না যে উনি আসলে কোনো স্বাধীন মতামত উনি এক্সারসাইজ করতে পেরেছেন। এটা তো দেখে মনে হচ্ছে না। মনে হচ্ছে যে উনি যা কিছু ঘটেছে সবই এক ধরনের চাপের মুখে হয়েছে। উনি শুধু একটা রাবার স্ট্যাম্পের ভূমিকা পালন করেছেন। তাহলে এইভাবে যদি প্রেসিডেন্টকে দিয়ে যদি আপনার অধ্যাদেশগুলা যদি হয়, তাহলে তো গোড়ায় গলদ। এবং সেটা তো, এটার বৈধতা পরে পার্লামেন্ট পর্যন্ত যাবে কিনা সেটা তো আরো অনেক পরের ব্যাপার। এটা তো শুরুতেই এটা বাতিল। আচ্ছা। তা আর আরেকটা হচ্ছে, যারা ওনাকে দিয়ে এভাবে অধ্যাদেশ একের পর এক ১৩০ টা না ৩৩ টা স্বাক্ষর করালেন, ইস্যু করালেন, আ তাহলে তাদের দায় কি? তাদের তো দায় আরো সিরিয়াস। আপনি অ্যা এটা মানে রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার বলেন, ক্ষমতা গ্র্যাব করা বলেন, এটা তো চূড়ান্ত পর্যায়ের ক্ষমতা গ্র্যাব এবং অবৈধভাবে। হ্যাঁ? এবং এটা হচ্ছে অধ্যাদেশের মানে ১ম কথা, যে প্রেসিডেন্ট স্যাটিসফাইড যদি না হয়ে থাকে, তাহলে সেই অধ্যাদেশগুলোর একরকম পরিণতি। এখন ধরে নিলাম, আচ্ছা সেই প্রশ্নে যদি আমরা না যাই, তারপরেও যদি ধরে নিই যে ঠিক আছে অধ্যাদেশগুলো হয়ে গেছে, সাইন হয়ে গেছে, তাহলে এটার পরিণতি কি হবে? এখন প্রেসিডেন্টের ক্ষমতা আছে অধ্যাদেশ ইস্যু করার। কিন্তু এই ক্ষমতা তো একচেটিয়া না। এই ক্ষমতা কিন্তু আপনার আ মানে আমাদের সংবিধানের ৯৩ অনুচ্ছেদে কিন্তু সেই ক্ষমতাটাকে কিন্তু আপনার অনেকগুলা বিষয়ে কিন্তু কিছু শর্ত দেওয়া আছে। যে যেসব বিষয়ে প্রেসিডেন্ট অধ্যাদেশ জারি করতে পারবেন না। একদম বলে দেওয়া আছে স্পষ্টভাবে। তার মধ্যে ২ টা খুব ইম্পোর্টেন্ট। একটা হচ্ছে, যে অধ্যাদেশটা জারি করবেন সেটা যদি সংবিধানের কোনো কিছুর সাথে যদি আপনার আ মানে মানে এই সংবিধানের আওতায় যদি তেমন অধ্যাদেশ জারি না করা যায়, মানে সেটা যদি সংবিধানের পরিপন্থী হয়, তাহলে তেমন অধ্যাদেশ কিন্তু আপনি জারিই করতে পারবেন না। ওই ক্ষমতাটা প্রেসিডেন্টকে দেওয়াই হয়নি। প্রেসিডেন্ট সেটা স্যাটিসফাইড হয়ে করুক বা আনস্যাটিসফাইড হয়ে করুক বা চাপের মুখে করুক, কোনোভাবেই এরকম অধ্যাদেশ উনি জারি করতে পারেন না। আরেকটা হচ্ছে, বলা হচ্ছে স আরেকটা যেটা লিমিটেশন দেওয়া আছে ৯৩ অনুচ্ছেদে, সেটা হচ্ছে যে এমন কোন অধ্যাদেশ জারি করতে পারবেন না যেটা আপনার সংবিধানের এখনকার কোন বিধানকে যেটা আ পাল্টায়। পাল্টায় বা রিপিল করে বা চেঞ্জ করে। এই জিনিসগুলা করা যাবে না। তাহলে আপনি খেয়াল করেন যে ১৩০-৩৩ টা অধ্যাদেশ হয়েছে। এত এ এ এগুলোর মধ্যে আপনার তো সিংহভাগ, মানে সম্ভবত যদি আমরা একটা করে যাই, আ সিংহভাগই এই টেস্ট কিন্তু এই রিকোয়ারমেন্ট এর মধ্যে যায় না। মানে এই রিকোয়ারমেন্ট এর পরিপন্থী হয়। এবং অধ্যাদেশগুলোর কিন্তু সেখানেই বৈধতা আপনার মানে গোড়াতেই কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে। ১ম এ একটা তো খবর বললামই। বেরিয়ে নিচ্ছে, বিএনপির সবগুলো অধ্যাদেশ পার্লামেন্টে নিয়ে যাবে না। মানে তারাও এগুলোর সাথে সম্ভবত একমত না। কিন্তু কোনটা নিয়ে যাবে, কোনটা নিয়ে যাবে না, সেটা আমরা এখনো জানি না।
বারবি এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, বিএনপি হয়তো আমি জানি না ওরা কিভাবে নেগোশিয়েট করবে বা তারা তাদের রাজনৈতিক সমীকরণগুলা তারা কিভাবে ব্যবহার করবে। তো এখানে এ আ এখানে আরো একটা ইন্টারেস্টিং বিষয় আছে। ধরেন আমি ধরে নিলাম যে বিএনপি যে ১৩৩ টা অধ্যাদেশই পার্লামেন্টে ১ম দিন সংসদ যখন ১ম যেদিন অধিবেশনে বসবে সেটা হচ্ছে আসছে মার্চের ১২ তারিখ। তাই তো? হ্যাঁ, ১২ তারিখ। তো ১২ তারিখ আমি ধরে নিলাম যে সবগুলো অধ্যাদেশই বিএনপি পার্লামেন্টে পেশ করবে। যেটা হচ্ছে আইনের রিকোয়ারমেন্ট। যে মানে পার্লামেন্ট তার ১ম অধিবেশন যেদিন বসবে সংবিধানের ৯৩ অনুচ্ছেদ বলে যে ১ম দিনই সেই অধ্যাদেশগুলোকে সবগুলোকেই আপনার আ বিবেচনার জন্য পার্লামেন্টে পেশ করতে হবে সাংসদদের সামনে। এখন ইন্টারেস্টিং হচ্ছে আমাদের ১৯৩ অনুচ্ছেদের যে ২ উপ 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 উপবিধানটা আছে সেখানে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং কথা বলা আছে। ওখানে সাংসদদেরকে কিন্তু এই অধ্যাদেশগুলোকে অ্যাপ্রুভ করার কোনো ক্ষমতা দেওয়া হয়নি। তাদেরকে যেটা ক্ষমতা দেওয়া হয়েছে অধ্যাদেশগুলো আ আমি এক্সাক্ট ইয়েটা বলি আ আ যে যেটা করতে পারবেন তারা সেটা হচ্ছে যে অধ্যাদেশগুলোকে আপনার ডিসঅ্যাপ্রুভ করতে পারবেন অথবা এটা নিয়ে আলোচনার জন্য মুক্ত করতে পারবেন। ওগুলা করতে পারবেন। উনারা কিন্তু অধ্যাদেশগুলোকে অনুমোদন দিতে পারবেন না। এটার কিন্তু লিমিটেশন আছে ৯৩ ২ অনুচ্ছেদে। ঠিক আছে? তার মানে কি? তাহলে যদি অনুমোদন না দিতে পারেন তারা যেটা করতে পারেন এক হচ্ছে অধ্যাদেশগুলো পত্রপাঠ তারা একটা রেজোলিউশন নিয়ে আ বা সংসদে এগুলা বাতিল করে দিতে পারেন। মানে যে কয়টা বাতিল করতে চান। আরেকটা হচ্ছে অ্যা অথবা এটা আলোচনার জন্য মুক্ত রাখতে পারেন। কিন্তু যেটাই উনারা করুন, সেই পুরা প্রসেসটা ৩০ দিনের মধ্যে তাদের কমপ্লিট করতে হবে। এই যে ডিসঅ্যাপ্রুভ করা বা আলোচনার জন্য উন্মুক্ত করা, এই পুরা জিনিসটা ৩০ দিনের মধ্যে করতে হবে। এবং ৩০ দিনের মধ্যে যদি উনারা এই প্রক্রিয়াটা সম্পন্ন না করতে পারেন, তাহলে এই অধ্যাদেশগুলোর কিন্তু আপনার সবগুলার অটোমেটিক মৃত্যু ঘটবে। এটা হচ্ছে আমাদের সংবিধানের আ এখনকার পরিস্থিতি। এই হচ্ছে বিধান। এখন এখন যে বিএনপি বা আমাদের সাংসদরা তারা যদি সংবিধান অনুযায়ী যান, আমি তো দেখছি যে ১৩০ টা অধ্যাদেশ আপনার আ আ আপনার আমি তো এগুলা সরাসরি অনুমোদিত হয়ে যাওয়ার কোনো লক্ষণই দেখছি না। মানে কোনো উপায়ই দেখছি না। আরেকটা জিনিস হচ্ছে ওনারা যদি এটাকে মনে করেন যে এটাকে অ্যাপ্রুভ করবেন, ঠিক আছে? বা এটা আলাপ আলোচনার ভিত্তিতে এটাকে মানে কিছু অধ্যাদেশকে রেখে দিবেন। সেক্ষেত্রেও রিকোয়ারমেন্ট কিন্তু আপনার যে অবস্থায় অধ্যাদেশটা আছেন তারা কিন্তু সে অবস্থায় সেটাকে নিতে পারবেন না। উনাদেরকে নরমালি আমাদের সংসদে যেভাবে আইন প্রণীত হয়, সেই প্রক্রিয়াটাকে উনাদের অনুসরণ করতে হবে। দরকার হলে সেটা হয়তো এই অধ্যাদেশের হুবহুই একটা কপি হতে পারে। এবং নরমালি আমাদের আইনগুলা যেভাবে আপনার ১ম পার্ট, ২য় পার্ট, বিল তৈরি, তারপরে প্রেসিডেন্টের অনুমোদন এভাবে যে পূর্ণাঙ্গ আইনে পরিণত হয়, এই পুরা আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আমি তো দেখছি না ৩০ দিনে উনারা এই কাজটা কিভাবে করবেন? উনারা যদি এই সংবিধানের অ্যাম্বিট এর মধ্যে থাকেন। তো আমি দেখছি যে মানে এক ধরনের মানে অধ্যাদেশগুলোর এক ধরনের আ মানে সবগুলোরই মনে হয় সম্ভবত আমাদের মৃত্যু হতে যাচ্ছে। যদি আমরা আইন 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 অনুসরণ করি। আর আর কথা হচ্ছে আমি তো আগেই যেটা বলেছি না আপনি সংসদে কি করবেন সেটা তো অনেক পরের কথা। এটার তো আরো গোড়াতে গলদ। গোড়াতে গলদ হচ্ছে যে এক হচ্ছে প্রেসিডেন্টের যেই ক্ষমতার মধ্যে নাই, প্রেসিডেন্ট যে বিষয়ে অধ্যাদেশ দিতে পারেন না, সেসব বিষয়ে উনাকে দিয়ে অধ্যাদেশ প্রণয়ন করানো হয়েছে। ঠিক আছে? আপনি যদি এরকম একটা করে প্রত্যেকটা অধ্যাদেশের মধ্যে দিয়ে যান। আর ২ হচ্ছে ইভেন যদি সেগুলোও যদি আপনার ধরে নেই যে সেই ক্রাইটেরিয়াও যদি আমি বাদ দেই। একটা বলবেন যেগুলো প্রেজেন্ট করতে পারেন না তার নামে অধ্যাদেশ হয়েছে? আ এই যে যেমন ধরেন আপনার এই যে জুলাই সনদ, তারপরে আপনার জুলাই সনদকে ঘিরে যে অধ্যাদেশ ধরেন। এটা তো সরাসরি আপনার সংবিধানকে পরিবর্তন করার কথা বলা হয়েছে। ঠিক আছে? সংবিধানের আপনার ভবিষ্যৎ সংবিধান কি হবে সেটা ডিক্টেট করে দেওয়া হচ্ছে। সেটা তো আপনার আইনে স্পষ্ট বলে দেওয়া আছে যে এরকম অধ্যাদেশ করা যাবে না। এসব বিষয় মানে যেটা যার বিষয় না সে বিষয়ে সে নাকই গলাতে পারে না। সে এই বিষয়ে কোনো তার ক্ষমতাই নেই এই অধ্যাদেশ প্রণয়নের। আর আরেকটা হচ্ছে যে আরো সিরিয়াস যেটা প্রশ্ন সেটা হচ্ছে আ আদৌ কি প্রেসিডেন্ট তার নিজের স্যাটিসফ্যাকশন নিজে কনভিন্সড হয়ে এটা করেছেন? নাকি উনি চাপের মুখে এগুলো করেছেন? এই বিষয়গুলোতে এই প্রশ্নগুলা আ শুধু আইন অঙ্গনের জন্য যে
ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তা না, কিন্তু এটা রাজনৈতিক অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ। এবং এটা এটা দেখার বিষয় যে আমাদের রাজনৈতিক দলগুলো তারা এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করেন। আর 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 মানে এন্ড অফ দ্য ডে এটা তো সবকিছু তো দেশের মানুষ কিভাবে দেখছে বিষয়গুলা। মানে ওটাও তো একটা সংসদের শুরুটাই তো ধর আপনি যে প্রসঙ্গটা প্রথমে এনেছিলেন যে দুটো শপথ নিলে শপথ ভঙ্গ হবে, আসন শূন্য হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি, কিন্তু কেউ অ্যাকনোলেজমেন্টে আসছেন না এই ব্যাপারে, না সরকারি দল, না বিরোধী দল, না আদালত, কেউ কিন্তু বিষয়টা নজরে আসছেন না। মানে এটার ফয়সালাটা কি? আহ এখন কথা হচ্ছে যে প্রশ্নটা তো আইনগত মানে প্রশ্নটাতে কিছু তো রাজনৈতিক ব্যাপার আছে আর কিছুটা তো আইনগত প্রশ্ন। আইনগত মানে ফয়সালাটা কি হতে পারে সেটা বড় জোর হয়তো আমরা আলোচনা করতে পারি। আর বাকি যেটা রাজনৈতিক ফয়সালার বিষয় সেটা তো মানে আমাদের ডোমেইনের বাইরে। আমরা ওই বিষয়ে হয়তো স্পেকুলেট করতে পারি, মতামত দিতে পারি, জল্পনা কল্পনা করতে পারি। এখন দেখেন আপনার দুটা শপথের ক্ষেত্রে যে বিষয়টা আমরা আগে একবার আলোচনা করেছিলাম এই আপনার অনুষ্ঠানেই, সেটা হচ্ছে যে প্রথম শপথ কেউ যদি সাংসদ হিসাবে নেয় তাহলে উনি অঙ্গীকার করছেন যে উনি এই সংবিধানকে প্রিজার্ভ, প্রোটেক্ট এবং ডিফেন্ড করবেন। এটা হচ্ছে শপথের মূল কথা। এই যদি ওনার অঙ্গীকার হয় তাহলে উনি দ্বিতীয় শপথ নিতেই পারেন না। দ্বিতীয় শপথের আওতায় কাজ করা তো দূরের কথা, উনি শপথ নিতেই পারেন না। কারণ দ্বিতীয় শপথ যেটা ছিল সেটা হচ্ছে যে যেটা ৭৮ জন সাংসদ নিয়েছে, জামাত, এনসিপি সহ অন্যান্যরা, বিএনপির বাইরে বাকি সবাই। সেই শপথের কথা কি? মূল কথা হচ্ছে যে সংবিধান কিভাবে পাল্টাবে। ঠিক আছে? সংবিধানকে কিভাবে তথাকথিত তাদের ভাষায় সংস্কার করবে। তো এইটা তো সংবিধানের অ্যাম্বিটের পুরোপুরি বাইরে। এবং দ্বিতীয় শপথের কথা সংবিধানেও নেই। তাহলে প্রথম শপথ যারা নিবেন তারা দ্বিতীয় শপথ নিতে পারেন না। এবং যদি এরকম শপথ যদি তারা নেন, এক হচ্ছে সেটা হবে অবৈধ শপথ। আর অবৈধ শপথ যেই মুহূর্তে তারা নিবেন, তারা প্রথম শপথটাকে তারা আসলে ভঙ্গ করছেন। সেই আন্ডারটেকিং, সেই অঙ্গীকারটাকে তারা লঙ্ঘন করছেন যে টু প্রিজার্ভ, টু প্রোটেক্ট, টু ডিফেন্ড দ্য কনস্টিটিউশন। এবং এটার ফলাফল হচ্ছে আইনগত ফলাফল হচ্ছে বিকজ ইট ইজ এ মিসকন্ডাক্ট অফ পাবলিক অফিস ইন পাবলিক অফিস, বিকজ ইট ইজ এ ব্রিচ অফ ওথ, সেই কারণে ওনারা একদম কমের উপর দিয়ে গেলে সাংসদ বা সংসদ সদস্য হিসেবে তাদের যে পদ, আসনটা হারাবেন। এখন এটা দেখলো তাদের ক্ষেত্রে। এমনকি আপনার সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, যার ২/৩ বেশি সংসদে আসন রয়েছে, সেই সাংসদদেরও কিন্তু অঙ্গীকার হচ্ছে টু প্রিজার্ভ, টু প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড দ্য কনস্টিটিউশন। কাজেই সাংবিধানিক ইস্যুগুলো ওনারা যদি এটাকে এনফোর্স না করেন, ব্যবস্থা না নেন, সেটা অধ্যাদেশ রিলেটেডই হোক, শপথ রিলেটেডই হোক, শূন্য আসন তৈরি হওয়া নিয়ে, বাই ইলেকশন তৈরি হওয়ার বিষয় নিয়ে ওনারা যদি এগুলোতে পদক্ষেপ না নেন সংবিধানকে সমুন্নত রাখার লক্ষ্যে, তাহলে যে বিএনপির যে সাংসদরা আছে ২/৩ ওনারাও কিন্তু শপথে লঙ্ঘন করবেন। এবং যেই মুহূর্তে তারা শপথ লঙ্ঘন করবেন সেই মুহূর্তে ওনারাও কিন্তু ২/৩ যে বিএনপির সদস্য সাংসদরা আছেন ওনারাও কিন্তু ওনাদের সংসদ সদস্য পদ হারাবেন। এটা হচ্ছে আইনগত পজিশনটা। এখন এই আইনগত পজিশনগুলো আপনার কয়েকভাবে এখন এটাকে এনফোর্স করা যেতে পারে। একটা হচ্ছে যে পার্লামেন্টের ভিতরে স্পিকারের মাধ্যমে হতে পারে, অথবা অথবা যেটা হতে পারে আপনার সুপ্রিম কোর্টে আপনার এ বিষয়ে যদি কোনো একটা আবেদন হয় সেটার বেসিসে হতে পারে। তো এগুলা কিন্তু মানে আপনার কি বলবো, ওপেন কোয়েশ্চেন, কিন্তু যেগুলোর উত্তর আসলে খুব সহজ। এগুলো খুব জটিল কোনো সাংবিধানিক এখানে সমীকরণ নাই। সংবিধানে বিষয়গুলো খুব স্পষ্টভাবে বলা আছে। ঠিক আছে? এখন সেটাই দেখার বিষয় যেটা কিভাবে হচ্ছে। এবং আমি আশা করি যে রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো তো পিক করবেনই। কারণ আওয়ামী লীগ থেকে করা হতে পারে। বিএনপির ক্ষেত্রে তো করাটা জরুরি। কারণ ওনারা যদি না করেন তাহলে ওনারাও কিন্তু একই নৌকায় পড়ে যাবেন শপথ ভঙ্গকারীদের দলে। ঠিক আছে? আর এর বাইরে বাংলাদেশের গণতন্ত্র তারা তো দ্বিতীয় শপথটা নেয় নাই। না, তো ওনারা দ্বিতীয় শপথটা নেন নাই বিএনপি, এবং ওনারা দে আর অন দ্য রাইট ট্র্যাক। কিন্তু ওনারা তো প্রথম শপথ নিয়েছেন। প্রথম শপথের অঙ্গীকার হচ্ছে সংবিধানকে প্রিজার্ভ, প্রোটেক্ট, ডিফেন্ড করা। এবং ওনাদের উপস্থিতিতে যদি ওনারা দেখেন
যে বাকি ৭৮ জন শপথ গ্রহণকারী এই কাজটা করছেন না। তো ওনাদের তো এই যে প্রিজার্ভ, প্রোটেক্ট, ডিফেন্ড করার যে দায়িত্বটা, এটা একটা পজিটিভ ডিউটি বাড়ি ভাই। এটা কিন্তু অ্যাক্টিভ ডিউটি, পজিটিভ ডিউটি, যে ওনাদেরকে কিন্তু এটা করতে হবে। ওনাদের হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। যে অন্যরা সংবিধান লঙ্ঘন করলো, আমরা হাত পা গুটিয়ে বসে থাকি, তাতেই আমাদের দায়িত্ব পালন হয়, তা না কিন্তু। এটা ওনাদের একেবারে পজিটিভ ডিউটি, যে যেহেতু ওনারা শপথ নিয়েছেন, ওনাদের কাজ হচ্ছে সংবিধানকে সমুন্নত রাখার জন্য যা যা করণীয় ওনাদের সবকিছু করতে হবে, এবং সেটা অ্যাক্টিভলি করতে হবে। এবং যেই মুহূর্তে ওনারা করবেন না বা এটা নিয়ে গড়িমসি করবেন, ওনারাও কিন্তু দ্বিতীয় শপথ গ্রহণকারীদের মতো একই নৌকায় পড়ে যাবেন, নিজেরা শপথ ভঙ্গকারী হিসাবে। এখন এটাকে একনলেজমেন্টে কে আনবেন? সংসদ, আদালত, না রাজনৈতিক দল? আমি তো মনে করি যে প্রথমে তো মানে রাজনৈতিক দল বলেন আপনি, জনগণের পক্ষ থেকে আরেকটা অপরাধ তো করছে ইলেকশন কমিশনে, যিনি শপথ করিয়েছেন, তিনি কিভাবে শপথ করালেন? এটা সেটা তো শুরুতেই ছিল। ইলেকশন কমিশনারের বিষয়টা উনি তো শুধু সাংসদদেরটা পারেন। তো আমরা তো এই বিষয়ে আলোচনা করেছি। তো আমার কাছে যেটা মনে হয় যে মানে এখন কে শপথ করালেন তার চেয়েও এখন অনেক সিরিয়াস ইস্যু হয়ে গেছে শপথের বিষয়বস্তু নিয়ে। কি বিষয়ে শপথ করলেন? কারা শপথ নিলেন? এই শপথ নেওয়ার ফলে ওনাদের আসলে আইনগত পরিণতিটা কি হয়? এবং সেই আইনগত পরিণতি আপনি তো দেশে যদি এখন আইনের শাসন থাকে, যদি আপনার জবাবদিহিতা থাকে, যদি আপনার যেটাকে আমরা অ্যাকাউন্টেবিলিটি যদি থাকে, তাহলে তো আমরা দেখতে চাই যে সেই অনুযায়ী আপনার চলবে। আইন বা সংবিধান তার নিজের গতিতে চলবে। আমরা এখন পর্যন্ত এটার কোনো রাজনৈতিক অঙ্গনে তো দেখছিই না। কিন্তু আমি মনে করি মানে এটা আমাদের জনগণদের পক্ষ থেকে, মানে সাধারণ মানুষের পক্ষ থেকে এটা নিয়ে আওয়াজ তোলা উচিত। এবং শুধু মানে এমনকি জনগণের পক্ষ থেকেও কিন্তু আপনার আদালতে যাওয়া যায় এই বিষয়টাতে। সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ আছে। বেশি তানিয়া আমির একটা কথা বলেছেন যে এখানে একটা তদন্ত কমিটি গঠন করতে পারে সরকারি দল, এই অপরাধটা কার মাধ্যমে কিভাবে ঘটেছে। এইটা আমি ওনার সাথে এগ্রি করি। দেখেন, আপনার শুধু একটা তদন্ত কমিটি না, আপনার 2024 আগস্ট থেকে এই বাংলাদেশে বহু কিছু হয়েছে। একটা হচ্ছে যে আপনার আইনগত ক্ষমতার নিয়ে একদম টোটাল আইন বা সংবিধান নিয়ে টোটাল অ্যানার্কি, অধ্যাদেশ তৈরি, সংবিধান নিয়ে আপনার যা খুশি করা, যথেচ্ছাচার, এটা হচ্ছে একটা। এটা নিয়ে একটা কমিশন হতে পারে দেখার জন্য যে আপনি 133টা আমি অধ্যাদেশের কথা এক বাক্যে বলে দিলাম। 133টার আসলে প্রতিটা নিয়ে যাওয়া উচিত, লাইন বাই লাইন যাওয়া উচিত। ঠিক আছে? এবং সেটা করার জন্য একটা নাগরিক কমিশন হতে পারে। ঠিক আছে? একটা তদন্ত হতে পারে, এবং যদি সরকার যদি না করে, আমি বলব যে নাগরিক পর্যায় থেকেও করা যেতে পারে। তারপরে ধরেন দেশের মানবাধিকার পরিস্থিতি। সেই 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যা হয়েছে, এবং যেগুলা এই যে বিচার না পাওয়া মানুষের, মানুষকে বিচার বঞ্চিত রাখা, ন্যায় বিচার না পাওয়া, এবং একদিকে ন্যায় বিচার না পাওয়া, আরেকদিকে নিপীড়ন বাড়া, এবং তার মধ্যে আমরা বহু ক্ষেত্রেই দেখেছি রাষ্ট্রের নিজের এক ধরনের কমপ্লিসিটি ছিল। রাষ্ট্র নিজে এগুলাতে ইনভলভ ছিল। হয় সরাসরি, নাইলে পরোক্ষভাবে। তো এগুলার তো আপনার তদন্ত হওয়া দরকার। সরকারিভাবে এখন করবে কিনা, সরকার করবে কিনা, জুডিশিয়াল ইনকোয়ারি করবে কিনা সরকার, বা অন্য কোনো ফর্মে তদন্ত করবে কিনা, সেটা তো পরের কথা। আমরা নাগরিকরাও কিন্তু এই বিষয়ের উপরে, শুধু এই বিষয়ের উপরে নাগরিক কমিশন করতে পারি, এবং সেটা করা দরকার। সরকারের দিক থেকে আমরা যদি দেখি কিছু না হচ্ছে। তৃতীয়ত, দেশের সম্পদ, দেশের সার্বভৌমত্ব, দেশের অর্থনীতি নিয়ে যে সিদ্ধান্তগুলা নেওয়া হয়েছে, ঠিক আছে? আপনার দেশের সম্পদ তুলে দেওয়া, বিভিন্ন চুক্তিতে যাওয়া, যেগুলোর সাথে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব জড়িত, আ সেগুলা নিয়েও তো আপনার তদন্ত হওয়া দরকার, প্রতিটা নিয়ে। যেমন আমি গত কয়েকদিন ধরে দেখছি, এটা আপনিও খেয়াল করেছেন যে শত অভিযোগ কিন্তু দুদকে এসে পড়েছে। আপনার ডক্টর ইউনূসের বিরুদ্ধে হয়েছে দুর্নীতির অভিযোগ শত। তারপরে আসিফ নজরুল থেকে শুরু করে আমি তো মনে হয় ওদের আরো কয়েকজনের নাম দেখলাম।
এরকম উপদেষ্টা কয়েকজন কয়েকজনের বিরুদ্ধে। তো এইগুলো হচ্ছে, কিন্তু এই অভিযোগগুলো আসছে। এখন আমি মনে করি এটা ইতিবাচক। তো দুদক তার মতো করে আগাবে। আবার দুদক তার মতো করে ঠিকমতো আগাচ্ছে কিনা সেটাও তো মনিটর করার জন্য আমাদের একটা মানে কোনো একটা তো প্রক্রিয়া থাকতে হবে নাগরিক পর্যায়ে। এবং আমি মনে করি যে এই বাড়ি ভাই আর কিছু যদি নাও থাকে, অন্তত এই যে আপনার অনুষ্ঠানের মধ্যে যে অনুষ্ঠানগুলো আছে, এখন তো অনলাইন খুব শক্তিশালী মাধ্যম। অন্তত আমরা ওই ভূমিকাটা হয়তো এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে সেটা পালন করতে পারি, যে এক ধরনের মনিটর করা, এক ধরনের স্ক্রুটিনিটা মানে স্ক্রুটিনিটা বজায় রাখা। এটা খুব জরুরি। নাগরিকরা তো এখনো মবের ভয়ে কোনো সংগঠিত না, কথা বলতে চাচ্ছেন না সেইভাবে। আমরা আমাদের অনুষ্ঠানগুলোর মাধ্যমে এই প্রশ্নগুলা সবসময় তুলে ধরতে পারি। একদম। আরেকটা বিষয় আমরা একটু আলাপ করতে চাই, জামিনের বিষয়টা। জামিন তো আমরা যেখানে আছি জানি এটা অধিকারের বিষয়, বাংলাদেশ সংবিধান আছে, সবকিছু আছে। জামিনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে, যে জামিনকে কেন্দ্র করে বরিশালের আদালতের একটা ঘটনা দেখলাম আজকে, এটা একটা মিছিল হলো সুপ্রিম কোর্টে। এগুলা আইনের শাসনের কোনো